জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানিম রিথা। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। নির্বাচনে 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা ও বুথ, সব কেন্দ্রে সিসি ক্যামেরা, নির্বাচনী দায়িত্ব পালনকারীদের বডি ক্যাম ব্যবহার সহ প্রধান উপদেষ্টার বিভিন্ন নির্দেশনা সম্বন্ধে জানায় প্রেস উইং। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে। আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি ও হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজে। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোন কলগুলোর একটি অডিও যাচাইয়ের ভিত্তিতে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, গেল বছর ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরাপত্তা বাহিনীকে তিনি নিজেই অনুমতি দেন। অনুমতি ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার এবং দেখামাত্র গুলি করা সহ যে কোনো ব্যবস্থা নেয়ার। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400-এর বেশি মানুষ নিহত হয় সে সময়। বিবিসির অনুসন্ধানী দল বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ফোনালাপের রেকর্ডিং ব্যবহারের পরিকল্পনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়া হাসিনা ও আওয়ামী লীগ সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এদিকে শেখ হাসিনার গুলির নির্দেশ সংক্রান্ত বিবিসির আয়ের অনুসন্ধানী প্রতিবেদন সাক্ষ্য হিসেবে নেয়ার সুযোগ রয়েছে। এ কারণে প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। নিজ কার্যালয়ের প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে এই প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক চোরাকারবারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল, সিন্ডিকেটগুলো ছিল, এখনো সেগুলো রয়েছে। বিএসএফ কোনো সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে
বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। শাপলাকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীকী হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়া নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বুধবার রাতে এখন টেলিভিশনকে টেলিফোনে তিনি জানান, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এর সম্মান রক্ষার্থে আইন রয়েছে, তবে এবার বিধিমালায় যুক্ত হচ্ছে দাঁড়িপাল্লা। শাপলা জাতীয় প্রতীক আর জাতীয় পতাকা, এই দুইটার সম্মান রক্ষার্থে বা এর ব্যবহার অপব্যবহার রোধ করতে আইন করা হয়েছে। অন্য কোনো যেমন জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, এদের ব্যাপারে কিন্তু এরকম আইন করা হয় নাই। আইন আছে, এর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত দুদকের সাবেক 2 কমিশনার হচ্ছেন মোজাম্মেল হক ও জহিরুল হক। এছাড়াও সাবেক সচিবের মধ্যে রয়েছে ইউনুসুর রহমান, MA কাদের সরকার, আসলাম আলম, আক্তারি মমতাজ, সিরাজুল হক খান সহ অন্যরা। ভবন বরাদ্দে বিগত শেখ হাসিনা সরকারের অনিয়মের খোঁজে চলতি বছরের 8 মে গণপূর্ত অধিদপ্তরে ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। অভিযানে ভবন বরাদ্দের অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এদিকে 8 জুলাই 12 সচিবের জন্য নির্মাণাধীন ভবন ফ্ল্যাট বরাদ্দ গণপূর্ত মন্ত্রণালয়ে বাতিল করলেও অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সাবেক 12 সচিবের নামে যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা দুদক থেকে এর অভিযোগের প্রেক্ষিতে দুদক থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছিল গত মে মাসে। ফ্ল্যাট বরাদ্দের যে অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা এবং কি ধরনের অনিয়ম হতে পারে সেই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে এবং অনুসন্ধান শুরু হয়েছে অলরেডি। দুদক থেকে চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও ফেরত দিতে বলেছেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই নির্দেশ দেন। 2023 সালের 16 ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে দুদকের তখনকার চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লার সই করা এক প্রজ্ঞাপনে চাকরিচ্যুত করা হয়। হাইকোর্টের রায়ে পক্ষে আসায় সন্তোষ প্রকাশ করেন শরীফ উদ্দিন ও তার আইনজীবী। যাকে 2022 সালে চাকরিচ্যুত করা হয়েছিল, 3 মাসের বেতন দিয়ে তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও 3 মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল এবং তার এই মামলা নিয়ে আমরা 2022 সাল থেকে লড়াই করছি। তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা রিট পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল, সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায় অনুযায়ী এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি বাস্তবায়ন চায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি বাস্তবায়ন হলে সব দলের প্রতিনিধিত্ব থাকবে, এতে গণতান্ত্রিক ব্যবস্থা আরও উৎকর্ষিত হবে বলেও দাবি করেন তিনি। নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে সরকারকে আহ্বান জানান তিনি। এ সময় জুলাই আগস্ট স্মরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি ঘোষণা করেন সাইফুল হক। জাতীয় নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না।
এবং এই ইসি আসলে এটা কি নিরপেক্ষ আচরণ করছে কিনা এটা তো সন্দেহ তৈরি হচ্ছে, কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, একটা দলের দিকে ঝুঁকে গেছে। ফলে এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে, এবং যদি এরকম হয় তাহলে এই ইসি গ্রহণযোগ্যতা হারাবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে। কারণ একটা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তারা বাধা তৈরি করতেছে। যখন আমরা তৃণমূলে কাজ করতেছি এবং সারা দেশে একটা গণজোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে, ঠিক সেই সময়টায় ইসি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে শাপলা মার্কাটা নেওয়া যাবে না। সো আমরা ইসির কাছ থেকে আরও পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপরে হয়তো এই বিষয়ে আমরা কথা বলবো আর কি। কোনো রাজনৈতিক দলের পারপাস সলভ করা, এটা তো বললাম যে ইসি তো প্রথম থেকে এই ইসির গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। ইসি একটা রাজনৈতিক দলের দিকেই বেশি ঝুঁকে গেছে, নিরপেক্ষতা হারাচ্ছে, এই কথাগুলো আমরা এর আগেও বলে আসছিলাম। তো এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে, কারণ একটা নতুন রাজনৈতিক দল যার প্রতি অনেক জনসমর্থন, গণঅভ্যুত্থানের নেতৃত্বে তৈরি, তার নিবন্ধন প্রক্রিয়ায় মার্কা পেতে সে প্রতি পদে পদে যদি বাধা তৈরি করা হয়, তাহলে তো এটা খুবই স্পষ্ট হচ্ছে জনগণের কাছে যে ইসি কার পক্ষে কাজ করছে, এই ইসি দ্বারা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এই প্রশ্নও মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। এরকমটাই আজকে ঘোষণার সময় প্রেস সচিব আমাদের ব্রিফ করে জানিয়েছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন, কতটুকু প্রস্তুত এনসিপি? এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, কিন্তু আমরা বরাবরের মতো বলছি, আমরা আপনাদের পদযাত্রাতেও বলছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন আমরা চাই। প্রধান উপদেষ্টা বলেছিলেন জুলাই ঘোষণাপত্র দিবেন, উনি দেননি নির্ধারিত সময়ের মধ্যে। বলেছিলেন জুলাই মাসে জুলাই সনদ আসবে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, তো সেটা আমরা দেখতেছি সনদ আসে কি আসে না। ফলে আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্র, সনদ এবং বিচারের রোডম্যাপ, এক্ষেত্রে সরকারের আরও বেশি উদ্যোগী হওয়া উচিত। এরপরে নির্বাচনের প্রক্রিয়ার পাশাপাশি চলমান থাকতে পারে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা নির্বাচন নিয়ে সরকারের যেই তড়িঘড়ি, কিন্তু আমরা কিন্তু বিচার বা সংস্কার, সনদ, ঘোষণাপত্র এটা নিয়ে সরকারের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। ফলে আমরা সরকারকে কিন্তু প্রথম থেকেই বলেছি সরকার যাতে কোনো দলের চাপে কোনো সিদ্ধান্ত না নেয়, সেটি গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা হবে। এবং সার্বিকভাবেই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সাধারণ মানুষের যে প্রত্যাশা, এবং সবগুলো রাজনৈতিক দলের কথা বিবেচনা করেই আসলে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। ইলেকশন সরকার এর আগে একবার বলেছে এপ্রিলে, তারপরে লন্ডন বৈঠকের পরে আসলো ফেব্রুয়ারিতে, এখন ডিসেম্বরে। তাহলে এইটা তো এই সরকার যদি এই ধরনের টালমাটাল পরিস্থিতি থাকে, তাহলে জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে বারবার। সো নির্বাচন অবশ্যই হতে হবে, নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকতে পারে, কিন্তু তার আগে এই ধাপগুলো পূরণ করে যেতে হবে, যে বিচারের রোডম্যাপ, জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং পরবর্তীতে নির্বাচনের সুস্পষ্ট একটা তারিখ। গণপরিষদ নির্বাচন নিয়ে আর বিষয়টা কি, মানে গণপরিষদ নির্বাচনের দিকেই যাবে এনসিপি বলছে। আর মূলত হচ্ছিল আজকে কিন্তু আক্তার একটি কথা বলেছে যে নতুন সংবিধান প্রণয়ন না হলে গণপরিষদ নির্বাচনে যাবে না, সেই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। গণপরিষদ নির্বাচন তো আমরা যেহেতু সংবিধানের পুরো মৌলিক কাঠামোর পরিবর্তনের কথা বলতেছি, তাহলে এই পদ্ধতি, এই প্রক্রিয়াগুলো কিভাবে বাস্তবায়ন হবে, এটি কিন্তু ঐক্যমত্য কমিশনে এখনও নির্ধারিত হয়নি। তারা 6টা পদ্ধতির কথা প্রস্তাবনায় ছিল, সেখান থেকে আমরা একটা পদ্ধতির কথা প্রচারণা বলতেছি দাবি আকারে, যে গণপরিষদ এবং আইনসভায় একই সাথে নির্বাচন হতে হবে, না হলে এই সংবিধান সংস্কারের কোনো মূল্য থাকবে না। আসলে পরবর্তীতে যে কোনো সরকার বা আদালতে এটি চ্যালেঞ্জ হবে, এটি পরিবর্তিত হয়ে যাবে। ফলে একটা টেকসই সংস্কারের জন্য আমাদের নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন লাগবে। ফলে ঐক্যমত প্রক্রিয়া গেলে সেটা বোঝা যাবে সেইটা আসলে কোন প্রক্রিয়া যাচ্ছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন অটল থাকবো। নির্বাচনকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে ডিসেম্বরের মধ্যে, তো নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর বলে মনে হয় আপনার? সেটা প্রশিক্ষণের তো অবশ্যই প্রয়োজন, শুধু নির্বাচনের জন্য না, দেশের দৈনন্দিন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ঠিক করার জন্য পুলিশ সংস্কার এবং আইন শৃঙ্খলাকে আরও সক্রিয় হতে হবে। কারণ এই অবস্থায় তো আসলে নির্বাচনও সম্ভব না, যে পুলিশ যে অবস্থা, সেটার ক্ষেত্রে প্রশিক্ষণ আসলেই প্রয়োজন। এটাকে তো আমরা ইতিবাচক হিসেবেই দেখি। 3রা আগস্ট নিয়ে যদি একটু জানতে চাই, যেখানেই যাওয়া হচ্ছে আমরা দেখছি যে 3রা আগস্টে সবাইকে যেতে বলা হচ্ছে শহীদ মিনারে। এক দফার ঘোষণা যেভাবে 3রা আগস্টে এসেছিল গেল বছর,
আরেকটি কি সেরকমই দিন দেখতে যাচ্ছে বাংলাদেশ? 3রা আগস্ট আমরা জনগণের কাছে মেসেজ দিয়ে রাখতেছি যে সরকার যদি ঘোষণাপত্র সনদ ব্যর্থ হয় বা কোনো দল যদি সেখানে অংশগ্রহণ না করে ঐক্যমত প্রক্রিয়া, তাহলে জনগণ যাতে রাস্তায় থাকে এবং সেখান থেকে আমরা আমাদের দাবি আদায় করব। আর আমরা যে সারা দেশে মানুষের কথা শুনতেছি, মানুষের সমস্যাগুলো শুনতেছি, প্রত্যাশা আকাঙ্ক্ষার কথা, সেগুলোর ভিত্তিতে আমরা একটা ইস্তিহার প্রকাশ করব যেখানে মানুষের প্রত্যাশা এবং বাংলাদেশের রূপরেখাটি থাকবে। শেষ প্রশ্ন, আজকেও ককটেল ঝিনাইদহ থেকে নির্বাচনের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নিয়ে পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী। উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু স্থানে দেখা দিয়েছে ভাঙন। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা। হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভেসে গেছে পুকুরের মাছ। ফেনী, পরশুরাম, ফুলগাজী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। প্লাবিত হয়েছে 30টির বেশি গ্রাম। বিপাকে পড়েছেন দুর্গত এলাকার হাজার হাজার মানুষ। অন্যদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীর পৌর এলাকায় বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্ধ রয়েছে 5 জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম। এছাড়া সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যা আতঙ্কে বান্দরবনের নিম্নাঞ্চল ও নদী পাড়ের বাসিন্দারা। এরই মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট, বাইজিৎ, লিংরোড সহ বিভিন্ন সড়কের পার্শ্ববর্তী পাহাড়ে ছোট আকারে ধস দেখা দিয়েছে। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো, এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। তারা তো লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে, কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। পানি উন্নয়ন বোর্ডে কোনো কাজে করে না। পানিয়ে সব বাড়িঘর ব্যাগ তলাই গেছে গই, পুকুর টুকুরের মাছ টাছ গেছে গই। আমাদের পৌর বাসিন্দা হিসেবে আমরা অনেক ভোগাচ্ছি। আমাদের এটা নিচু অঞ্চল। শহরে তো মোটামুটি আছে, গ্রাম সাইডের মানুষরা বেশি ভোগান্তিতে পড়তেছে। এদিকে অনিবার্য কারণবশত কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সাথে সারা দেশের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দেশের ফেনী সহ দেশের পূর্ব দক্ষিণাঞ্চলের 6 জেলায় কয়েকটি স্থানে বন্যার পরিস্থিতি অবনতি হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা। তারা জানান এই পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশের অবকাঠামোগত সুবিধার সর্বোচ্চ ব্যবহারে ভুটানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এখনও অনেক সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামুদর্জি। এ সময় দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং চমৎকার সহযোগিতার কথা তুলে ধরেন ভুটানের রাষ্ট্রদূত। দেশটির জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত, যেন পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি বলেন, বাংলাদেশ সার্কের চেতনাকে বজায় রাখতে ও এগিয়ে নিতে চায়। ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরে বাংলাদেশের উপর আরোপিত মার্কিন শুল্ক নিয়ে বৈঠক শুরু হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৈঠক চলবে স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী এম.এ. আহাদ। বাংলাদেশি প্রতিনিধি দলের কারো সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, আর আলোচনার মাধ্যমে শুল্ক নীতি কিছুটা শিথিলের সম্ভাবনা দেখছেন কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে, বলতে গেলে এখন থেকে 20 মিনিট আগে, বাংলাদেশের প্রতিনিধি দলের একজন শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটি বলেছেন, সকাল 11টার সময় যে মিটিংটা শুরু হয়েছিল সেটা এখনো চলছে
এবং সেটা আপনি যেটা বলেছেন 5টা পর্যন্ত চলবে। মূলত এই মিটিংটি আজকে প্রথম দিনের আলোচনা চলছে। এই আলোচনাটা হয়তো কয়েকদিন ব্যাপী এটা গড়াতে পারে, আর তারপরে হয়তো একটা সমঝোতায় আসতে পারে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এই 35% শুল্ক থাকবে কি থাকবে না। এবং আজকে যে বৈঠকটি হচ্ছে একটা উচ্চ পর্যায়ের বৈঠক, এই বৈঠকটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক, কারণ আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে বৈঠকের সুযোগ দেয়া এবং প্রেসিডেন্ট ট্রাম্প আসলে চাচ্ছেন যে আলোচনার মাধ্যমে একটা সমাধান বের করা। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্য কিন্তু যে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা সেটা নয়, তিনি আমেরিকার সাথে যে দেশগুলোর সুসম্পর্ক রয়েছে সেই সব দেশের যেমন জাপান, যুক্তরাজ্য, সেই দেশগুলোর উপরও তারা শুল্ক বসিয়েছেন। এর কারণটা হলো এখানে যে বাণিজ্য ঘাটতি যেগুলো রয়েছে সেগুলো আসলে নিরসন করা তার এই উদ্দেশ্য। এবং আজকে যে মিটিংটি হচ্ছে সেই মিটিং এর বিষয়ে আমারও এখানকার যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তিনিও যেমনটি বলেছেন যে তারা আশাবাদী আজকের এই মিটিং এর পরে হয়তো কোন একটা সুফল আসতে পারে এবং হয়তো আমেরিকার পক্ষ থেকে এই শুল্কটা কমিয়ে একটা চুক্তিতে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। এবং আরেকটা বিষয় আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন এই দেশ থেকে, আগে জানেন এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি এখানে ছিল, এই দেশে ছিল, এগুলো আবার এই দেশে ফিরিয়ে নিয়ে আসতে। এমনটাও যদি হয় তবে বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টাও কথা বলা হচ্ছে, যদি বাংলাদেশ থেকে এখানে শ্রমিক নিয়ে আসা যায়, জানেন বাংলাদেশে দক্ষ শ্রমিক রয়েছেন যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদেরকে যদি লিগ্যাল ভাবে এই দেশে নিয়ে আসা হয় তবে বাংলাদেশের জন্য রেমিটেন্সের জন্য একটা বড় একটা দিক হতে পারে। এবং যে 35% শুল্ক আরোপ করা হয়েছে সেটাও আজকের আলোচনার মাধ্যমে হয়তো কমিয়ে একটা সন্তোষজনক একটা পর্যায়ে নিয়ে আসা হতে পারে, যেটা দুই দেশের জন্য যেটা উপকার হতে পারে। তো এখন সবশেষ অবস্থা হচ্ছে তাদের মিটিং চলছে এবং আমাদেরকে বলা হয়েছে আজকে প্রথম দিনের আলোচনা, হয়তো বা এই আলোচনা কয়েকদিন গড়াতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক আরোপ নিয়ে বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন এম এ আহাত। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের নিজস্ব সামর্থ্য আছে বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তবে এ ব্যাপারে চীনের সহযোগিতার কথাও জানান তিনি। বুধবার সকালে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন সেমিনারে ইয়াও ওয়েন আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আগস্ট থেকে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্য দিয়ে প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ফলে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগে চীন সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। সেমিনারে নির্বাহী চেয়ারম্যান বলেন, চীনে বাংলাদেশের বিডার অফিস খোলার চিন্তা করছে সরকার। এছাড়াও সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটি চাইনিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠায়ও জোর দেন তিনি। পরিবেশ বান্ধব হিসেবে বিশ্বজুড়ে গুরুত্ব থাকলেও ক্রমাগত দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের পাট শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। রাজধানী প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন, পাট বাংলাদেশের শুধু অন্যতম অর্থকারী ফসলই নয়, এটি আমাদের সংস্কৃতি ও আবেগের শিল্প। এ সময় পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অবাধ দুর্নীতি আর ভারতের স্বার্থ রক্ষার্থে 25টি পাটকল বন্ধ ঘোষণা করে। এছাড়া লিজ প্রথা বাতিল করে রাষ্ট্রতত্ত্ব ভাবে পুনরায় পাটকলগুলো চালুসহ 8 দফার দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়। কালের বিবর্তনে সারা দুনিয়াতে পাটের চাহিদা বাড়লেও, পাট পণ্যের প্রসার এবং প্রভাব বাড়লেও বাংলাদেশে পাটের গুরুত্ব চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে হারাতে বসেছি। সরকারি প্রণোদনা এবং ব্যবস্থাপনা, বৈরী এবং বিমাতাসুলভ আচরণের কারণে এই সম্ভাবনাময় পাট শিল্প তার গুরুত্ব হারিয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের রাজস্থানে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলটের প্রাণ গেছে। স্থানীয় সময় বুধবার দুপুর 1:25 রাজ্যের চুরু জেলার
ভানোদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল বলে জানা গেছে। পাইলটদের প্রাণহানিতে গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতের বিমান বাহিনী। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে চলতি বছর ভারতে এ নিয়ে তৃতীয়বার জাগুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। এর মধ্যে প্রথম 7ই মার্চ হরিয়ানার এবং দ্বিতীয়টি 2রা এপ্রিল গুজরাটে। নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। নেপালে নিখোঁজ 20, চীনে অন্তত 11। চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটে কোশি নদী প্লাবিত হয়ে ধসে পড়ে দুই দেশকে যুক্ত করা মৈত্রী সেতু। সেতুর ভাঙনে বন্ধ রয়েছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য। চীন থেকে আমদানিকৃত পণ্য সমেত অনেকগুলো কন্টেইনার ভেসে গেছে তীব্র স্রোতে। নেপালের নুয়াকোট জেলায় ত্রিশুলি নদীর তীরবর্তী এলাকাতেও উদ্ধার অভিযান ব্যস্ত সেনাবাহিনী। ভারতের হিমাচলে বন্যায় মৃতের সংখ্যা 80 ছাড়িয়েছে। বর্ষার শুরুতেই একই সময় পাকিস্তানেও বন্যায় প্রাণ গেছে 38 শিশুসহ 79 জনের। ভারতের গুজরাটে মাহি নদীর উপর থাকা একটি সেতু ভেঙে যানবাহন নদীতে পড়ায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে আনন্দ ও ভদোদরা জেলার মধ্যে সংযোগকারী গম্ভীরা মুজপুর সেতুর একটি অংশ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 2টি ট্রাক ও পিকআপ ভ্যান সহ 4টি গাড়ি একসঙ্গে সেতু দিয়ে পার হওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে। যানবাহনগুলো নদীতে পড়ার কিছুক্ষণ আগে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল। খবর পেয়ে দমকল বাহিনী, স্থানীয় পুলিশ ও ভদোদরা জেলার প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সেতুটি ধসে পড়ার কারণ অনুসন্ধানেও কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে স্থানীয়রা জানিয়েছে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল সেতুটি। চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে উপেক্ষিত ছিল গাজায় যুদ্ধবিরতি ইস্যু, বরং জোর দেওয়া হয় জিম্মিদের মুক্তির প্রসঙ্গ। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে আলোচনার মধ্যে মঙ্গলবার উপত্যকা আরও 95 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল। তবুও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় দুপক্ষ ইতিবাচক সম্পৃক্ততার কথা জানিয়েছে কাতার। যুক্তরাজ্য সফরে ফরাসি প্রেসিডেন্ট জানান মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে দুই রাষ্ট্র সমাধানের বিকল্প নেই। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের অর্থ সহায়তা স্থগিতের বিষয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন স্পেনের জাতীয় আদালত। The new war is dangerous development and the recent ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখায় ভ্লাদিমির পুতিনের উপর অখুশি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে ক্যাবিনেটে বৈঠকে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন তার প্রশাসন। প্রেসিডেন্টের দাবি, পুতিনের নির্দেশে ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে রুশ সেনারা, তাই কিয়েভের প্রতিরোধের জন্য অস্ত্র সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট সবসময় সুন্দর আচরণ প্রদর্শন করলেও তা কোনো অর্থ বহন করে না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেতে হয়েছে শ্রীলঙ্কাকে। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে 3 ম্যাচের এই সিরিজে পাচ্ছে না স্বাগতিকরা। একাধিক শ্রীলঙ্কান গণমাধ্যম হাসারাঙ্গার ইনজুরির খবর নিশ্চিত করেছে। ওয়ানডে সিরিজের সবশেষ ম্যাচে ব্যাট করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিং পেশিতে চোট পান হাসারাঙ্গা। এরপরে নিশ্চিত হয় বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলা হচ্ছে না তার। দলের মেডিকেল বিভাগের পরামর্শ অনুযায়ী কলম্বোতেই নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন সাবেক এই টি-20 অধিনায়ক। তবে হাসারাঙ্গার দল ছাড়লেও তার বদলি কোনো
ক্রিকেটারকে দলে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। লঙ্কানদের বিপক্ষে 3 ম্যাচের এই সিরিজ শুরু হবে বৃহস্পতিবার থেকে। ইংলিশ ব্যাটার জো রুটকে টপকে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠলেন স্বদেশি হ্যারি ব্রুক। সদ্য শেষ হওয়া এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে 158 রানের অনবদ্য ইনিংস খেলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় সবার উপরে উঠেছেন ইংলিশ এই ব্যাটার। 18 পয়েন্ট নিয়ে এগিয়ে স্বদেশি জো রুটকে পেছনে ফেলেছেন তিনি। ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ঐতিহাসিক 2 ইনিংসে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কল্যাণে 1 লাফে 15 ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় 807 রেটিং পয়েন্ট নিয়ে 6-এ উঠে এসেছেন। র্যাঙ্কিংয়ে 3য় স্থানে আছেন কিউই ব্যাটার কেইন উইলিয়ামসন, 4-এ আছেন ভারতীয় ওপেনার জয়সওয়াল। এছাড়াও 184 রানের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে 16 থেকে 10 নম্বরে উঠে এসেছেন ইংলিশ উইকেট কিপার ব্যাটার জেমি স্মিথ। বাংলাদেশ সিরিজের আগে টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ শেন ম্যাকডেরমটকে নিয়োগ দিয়েছেন পাকিস্তান। চলতি মাসে ঢাকায় বাংলাদেশ সিরিজ দিয়ে সালমান আঘাদের সঙ্গে কাজ শুরু করবেন এই অস্ট্রেলিয়ান কোচ। 2022 জুন থেকে 2023 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন শেন ম্যাকডেরমট। এর আগে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাতেও কাজ করেছিলেন তিনি। কাজ করেছেন আফগানিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে। 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলের কোচিং প্যানেলেও ছিলেন ম্যাকডেরমট। এবার যোগ দিচ্ছেন পাকিস্তানের সঙ্গে। মোহাম্মদ মনসুরের বদলে নিয়োগ পাচ্ছেন তিনি। আগামী 20, 22 এবং 24 জুলাই তারিখে 3 ম্যাচের টি-20 সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। ইউরোপিয়ান রিজনের কোয়ালিফাইং রাউন্ডে স্কটল্যান্ডকে হারিয়ে চমক দেখালো ইতালি। এবার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের দ্বার প্রান্তে তারা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ইতালি। ওপেনার এমিলিও মাত্র 21 বলে অর্ধশতক করেন। এরপর হ্যারি মানেন্তি 38 ও শেষ দিকে গ্রান্ট স্টুয়ার্ডের 27 বলে 40 রানের ঝড়ো ইনিংস দলকে পৌঁছে দেয় 167 রানে। জবাবে স্কটল্যান্ডের জর্জ মুন্সি এক প্রান্তে আগলে রাখলে 61 বলে 72 রানের লড়াকু ইনিংস খেললেও বাকিরা সঙ্গ দিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত 20 ওভারে 5 উইকেটে 155 রানে থামে স্কটিশদের ইনিংস। বল হাতে চমক দেখান মানেন্তি। ব্যাটে অবদান রাখার পর বোলিংও নিয়েছেন 5 উইকেট। এই জয়ের ফলে 3 পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ইতালি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।